হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর 10 নম্বর যে ভৌত বিজ্ঞানের সেটটি ছিল সেটগুলোর প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে প্রদত্তগুলির মধ্যে কোন ক্ষেত্রে অনুসংখ্যা সর্বাধিক। তাহলে অনুসংখ্যা সর্বাধিক হতে গেলে আমাদের মোল সংখ্যাকে সর্বাধিক হতে হবে। তাহলে n সমান পড়েছিলে W/m। তাহলে W হচ্ছে গৃহীত ওজন আর m ছিল হচ্ছে আমাদের আণবিক ওজন। তাহলে প্রথম অপশন আমাদের আছে 18 গ্রাম জল। তাহলে জলের আণবিক ওজন কত হয়? তাহলে জলের আণবিক ওজন যদি আমরা দেখি তাহলে এটা লেখা হয় 1 × 2 + 16 মানে হচ্ছে 18 গ্রাম। আর প্রশ্নে দেওয়া আছে যে 18 গ্রাম জল, তাহলে গৃহীত ওজনও 18 এবং আমাদের আণবিক ওজনও 18, তাহলে মোল সংখ্যা হচ্ছে হয়ে গেল এখান থেকে 1 মোল। নেক্সট যদি পরেরটা চেক করা হয়, অপশন বি এর ক্ষেত্রে 8 গ্রাম অক্সিজেন। তাহলে 8 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রেও একই রকম ভাবে অক্সিজেনের আমরা জানি কি 16 × 2 মানে 32 গ্রাম। তাহলে গৃহীত ওজন 8 আর এখানে হলো 32। তাহলে কাটাকাটি করলে 8 একে 8, 8 4 32, মানে হয়ে যাচ্ছে 0.25 মোল। 3 নম্বর অপশন যদি চেক করা হয় তাহলে দেখো আছে 18 গ্রাম হচ্ছে গৃহীত ওজন, আর CO2 কত হয় না, CO2 আমরা সবাই জানি যে 44 মতো হয়ে থাকে। তাহলে কার্বনের হয় 12 আর এদিকে 16 × 2 32, তাহলে 12 32 44, তাহলে এখানে 44 লিখলাম। তাহলে 2 9 18, 2 22 44, তাহলে এটা করলে আমাদের আসবে 22 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 22 4 88, মানে 0.4 সামথিং কিছু একটা আসবে। নেক্সট লাস্ট আছে হচ্ছে 8 গ্রাম NH3। তাহলে গৃহীত ওজন 8 আর NH3 কত হয় না, নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 3 মানে 17। তাহলে 17/8। তাহলে এটাও যদি ভাগ করা হয় তাহলে দশমিক দিয়ে শূন্য, 17 5 হয় 85 আর 17 4 68, তাহলে এখানে 2 আসছে, 6 2 8, এখানে 1, তো এটাও আসছে 0.4 সামথিং। তাহলে এগুলোর মধ্যে দেখতে গেলে সবগুলোই কি আছে, দশমিক সামথিং করে আছে, কিন্তু এটা আছে সম্পূর্ণ এক। তাহলে বোঝাই যাচ্ছে যে কোনগুলোর মধ্যে অনুসংখ্যা সর্বাধিক হবে না, 18 গ্রাম H2O এর মধ্যে কিন্তু অনুসংখ্যা হবে সর্বাধিক। পরের প্রশ্ন আছে যে 0.012 কেজি, এতে কার্বন পরমাণুর সংখ্যা কত আছে। তাহলে এতে কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো থাকবে না, এতে থাকবে 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ 1 মোল পরিমাণ থাকবে। জলের যে ধর্মের জন্য একটা ছোট পোকা জলের উপরিতলে, তাহলে এটা অবশ্যই কি হবে, জলের পৃষ্ঠটান। স্প্রেয়ার যন্ত্রে যে নীতি কাজ করে, তার স্প্রেয়ার যন্ত্র সবসময় বার্নৌলি নীতিতে কাজ করে। নেক্সট আছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে, প্রদত্ত কোন দ্রবণের ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়। তাহলে টিন্ডাল এফেক্ট দেখতে গেলে আমাকে স্টার্চের দ্রবণ বা কলয়েড দ্রবণ নিতে হবে। প্রদত্ত কোনটি একাধিক অ্যাসিড লবণ গঠন করবে, তাহলে এদের মধ্যে একাধিক অ্যাসিড লবণ গঠন করতে পারবে H3PO4। নেক্সট আছে যে কোনটি সমিত লবণের উদাহরণ নয়, তাহলে সমিত লবণের উদাহরণ নয় এখানে হবে কি না, খাবার সোডা। এবার বলেছে কোনো বস্তুর ভর আর বেগ উভয় যদি আমরা দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কি হবে না, গতিশক্তির ক্ষেত্রে ফর্মুলা ছিল যে কাইনেটিক এনার্জি সমান লেখা হতো 12mv²। তাহলে এখানে বলছে যে আমরা ভর আর বেগ দুটোকেই যদি দ্বিগুণ করি, মানে ভর হয়ে গেল 2m এবং বেগ দ্বিগুণ করলে 2v, তার স্কোয়ার করলে কত আসছে, তাহলে 12 × 4m × 4v², তাহলে 2 2 4। বা এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে, যদি আমরা কাটাকাটি না করি লিখতে পারি কি 12 × 16 mv², বা এখান থেকে লেখা যেতে পারে 16 × 12 mv²। আর 12 mv² মানে আবার হয়ে থাকে কাইনেটিক এনার্জি। তাহলে দেখা যাচ্ছে যে আগের যা কাইনেটিক এনার্জি ছিল তার 16 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ। নেক্সট আছে গ্রুপ বি। গ্রুপ বি তে প্রথম প্রশ্ন আছে যে 3.5 গ্রাম Cl2 এসটিপিতে আয়তন কত হবে। তাহলে 2 এর দাগের 1। তাহলে ক্লোরিনের হয়ে থাকে কত না 35.5, এটা হয়ে থাকে ওর ভর ক্লোরিনের ক্ষেত্রে।
তাহলে দুটো ক্লোরিনের ক্ষেত্রে ইন্টু টু মানে হয়ে যাবে 71। তাহলে 3.5 গ্রাম সিএল টুর আয়তন কত হবে? তাহলে এটা যদি করা হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো না 3.5/71 বলতে পারি, ইন্টু 22.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন আমরা কত জানি না, 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা সহজেই এর মান বের করে নিতে পারবো, এর আয়তন কত হবে। নেক্সট দেখো যে পারমাণবিক ভর এককে এএমইউ এর মান কত হয়। তাহলে 1 AMU সমান আমরা কত লিখে থাকি না, 1 AMU সমান লেখা হয় 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কি হবে না, এর পৃষ্ঠটান কিন্তু কমে যায়, তরলের পৃষ্ঠটান কমে যায়। শৌচাগারে যে স্বয়ংক্রিয় ফ্ল্যাক্স, এটা কোন নীতিতে কাজ করে? অবশ্যই সাইফন নীতিতে কাজ করে। আপেক্ষিক গুরুত্ব 7.8 হলে লোহার ঘনত্ব কত হবে? তাহলে দেখো আপেক্ষিক গুরুত্ব সমান কি লেখা হয়, আপেক্ষিক গুরুত্ব সমান লেখা হয়ে থাকে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে আমাকে এখানে পদার্থের ঘনত্ব চেয়েছে, তাহলে পদার্থের ঘনত্ব মানে এখানে লোহার ঘনত্ব চেয়েছে। তাহলে পদার্থের ঘনত্ব সমান লেখা যেতে পারে কি, এটা কোনাকুনি গুণ হবে। তাহলে আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সিতে জলের ঘনত্ব। তাহলে এখানে প্রশ্ন দেখতেই পাচ্ছ যে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 7.8। তাহলে আপেক্ষিক গুরুত্ব লিখলাম 7.8 এবং 4 ডিগ্রি সি উষ্ণতার জলের ঘনত্ব হয় 1000 কেজি/মিটার কিউব। তাহলে এখানে কি হবে, এটা একটা দশমিক উঠে এখানে একটা 10 আসবে, এটা ক্যান্সেল হবে এবং অ্যান্সার হয়ে যাবে 7800 কেজি/মিটার কিউব। তাহলে এটার অ্যান্সার হবে 7800 কেজি/মিটার কিউব। পারস্তম্ভের উচ্চতা যদি খুব কমে যায় তাহলে বুঝতে হবে ঝড়ের সম্ভাবনা। তাহলে এটার অ্যান্সার হবে ঝড়ের সম্ভাবনা। নেক্সট বলেছে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপরে কমে, কার ক্ষেত্রে এটা দেখা যায় না, সোডিয়াম সালফেট। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, সোডিয়াম সালফেট। কোন ধাতু লৌহ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করবে? তাহলে ওইখানটায় আমরা লিখতে পারি যে ম্যাগনেসিয়াম ধাতু লৌহ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন। তাহলে এটা মিথাইল অরেঞ্জের বর্ণ কি হবে না, গোলাপি। কার্য আর শক্তি এটা কি রাশি, স্কেলার রাশি, তাহলে এটা তো মিথ্যা অবশ্যই। এরপরে আসছে গ্রুপ সি। গ্রুপ সিতে বলেছে যে মোল জিনিসটা কি এবং 22 গ্রাম CO2 তে পরমাণু সংখ্যা কত আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক মোল কাকে বলে। মোল হচ্ছে, মোল কাকে বলে, মোল মোল কাকে বলে না, কোনো পদার্থের যে পরিমাণে যে পরিমাণে অ্যাভোগ্যাড্রো অ্যাভোগ্যাড্রো সংখ্যার, অ্যাভোগ্যাড্রো সংখ্যা কত ছিল, 6.023 ইন্টু 10⁻23 সমান সংখ্যক কণা থাকবে, কণা থাকে, তাকেই বলা হবে এক মোল। নেক্সট এবার এর সাথে বলেছে যে 22 গ্রাম যে CO2 আছে তাতে পরমাণুর সংখ্যা কত। তাহলে এমনিতে CO2 কত হয় না, CO2 হয়ে থাকে 12 প্লাস 16 ইন্টু 2 মানে 44 গ্রাম। তাহলে মোল সংখ্যা হিসাব করলে কত আসছে, মোল সংখ্যা হচ্ছে, এখানে আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে 22 গ্রাম CO2, তাহলে মোল সংখ্যা হবে হাফ বা 0.5 মোল। তাহলে এই যে 44 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 মোলে কতগুলো পরমাণু আছে দেখতে পাচ্ছ, দেখো কার্বন একটা আর অক্সিজেন দুটো মানে 3টে।
তাহলে 1 মোলে পরমাণু আছে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23t। তাহলে হাফ মোলে কতগুলো থাকবে? তাহলে কত লিখবো? 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু হাফ। তাহলে কত হচ্ছে দেখে নাও। তাহলে 2 দিয়ে এটাকে যদি ভাগ করা হয়, আচ্ছা এটা যদি আমরা 6.022 লিখি কোনো অসুবিধা নেই, 6.022, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 2 3 6 0 0 1 1। তাহলে এটা হয়ে যাচ্ছে 9, 3 দিয়ে গুণ করলে 0.033 ইন্টু 10⁻23। পরের প্রশ্ন বলেছে যে 20 ডিগ্রি সি তাপমাত্রায় জলে KNO3 এর দ্রাব্যতা 30 বলতে কি বোঝাবে? তাহলে কি লিখবো? একার জায়গায় লিখতে পারি যে 20 ডিগ্রি সি তাপমাত্রায় 100 গ্রাম জলে 30 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হতে পারে। এটা লেখা যাবে। নেক্সট প্রশ্ন দেখো যে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? দেখো, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো উচিত নয় কারণ বিপজ্জনক, কারণ ট্রেন চলার ফলে ট্রেনের আশেপাশের বায়ুর গতিবেগ বেড়ে যায়। বার্নৌলি নীতি কি বলছে না, যেখানে আমার বায়ুর গতিবেগ বেশি হবে সেখানে চাপ কম হবে। তাহলে রেল লাইন যে সংলগ্ন অঞ্চল থেকে অপেক্ষাকৃত দূরে যে বায়ুটা থাকবে সেখানে কি হবে? বেগ কম, মানে চাপ বেশি। তাহলে এই যে দূরের বায়ু, এর চাপ বেশি হয়, এ কি করবে? একে ট্রেনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। এই চাপের পার্থক্য দর্শককে ট্রেনের দিকে ঠেলে দেয়, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবার এর সাথে একটা প্রশ্ন ছিল, একটি স্প্রিংয়ের নিচের প্রান্তে 10 কেজি ওজন ঝুলিয়ে দিলে স্প্রিংয়ের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার বৃদ্ধি পায়, বল ধ্রুবক কত হবে? তাহলে দেখো, স্প্রিং এর ক্ষেত্রে বল ধ্রুবক কে দিয়ে প্রকাশ করা হয়, এটা সমান লেখা হয়ে থাকে F/x। তাহলে এখানে যে বলটা আছে, তাহলে কত ওজন ঝুলিয়ে দেওয়া হচ্ছে? 10 ইন্টু 9.8, এটা আমার কাজ করছে, এবং যে সরণটা ঘটছে সেটা 7 সেমি, মানে আমি লিখতে পারি, যদি মিটারে লিখি তাহলে লিখবো 0.07 মিটার। তাহলে এটা সমান কি হবে? স্প্রিং এর বল ধ্রুবকের মান আসবে 1400 নিউটন পার মিটার। চলে আসো পরেরটা, 4 দাগে বলেছি উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় কি ঘটে? তাহলে উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি তামার বিক্রিয়া ঘটে, তাহলে গাঢ় মানে 4H03 উৎপন্ন করবে Cu NO3 তার হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2O, এটা উৎপন্ন হবে। পরের প্রশ্ন বলেছে যে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণের যে রাসায়নিক সমীকরণ কি বলা যেতে পারে? তাহলে দেখো, এখানে আমরা লিখতে পারি যে BaCl2 প্লাস H2SO4 সমান, আমি বলতে পারি যে বেরিয়াম সালফেটের একটা অদক্ষেপ পড়বে, BaSO4 এর একটা অদক্ষেপ পড়বে, প্লাস 2HCl উৎপন্ন হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে কি হবে? বেরিয়াম সালফেটের একটা সাদা অদক্ষেপ পড়বে। অবাধে পতনশীল যান্ত্রিক শক্তির যে নিত্যতা সূত্র, এটা পরের স্কুলগুলোতে সলিউশন করে দেওয়া আছে, সবাই ভিডিওটা পরের ভিডিওগুলো যদি দেখো দেখতে পাবে, ওখানে কিন্তু এটা করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো যে ইয়ক গুণাঙ্ক কি, এর রাশিমালা কিভাবে প্রতিষ্ঠা করবে? তাহলে দেখ, এখানে যদি দেখি ইয়ক গুণাঙ্ক, তাহলে দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বরাবর প্রসারিত বা সংকুচিত কোনো দণ্ড বা তারের অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি যে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকেই আমরা বলতে পারি ইয়ক গুণাঙ্ক। তাহলে ধরো এল দৈর্ঘ্যের একটা এবং এ প্রস্থচ্ছেদের একটা তার আছে, এল দৈর্ঘ্যের একটা তার আছে, এটা আমি বলছি এল দৈর্ঘ্য। এর প্রস্থচ্ছেদ কত? এ প্রস্থচ্ছেদে একটা তার আছে। এর ফলে এখানে যদি আমরা এফ ভর ঝুলিয়ে দিচ্ছি, এফ ভর যদি ঝুলিয়ে দিই, তাহলে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। সাপোজ এতটা অবধি সরে গেল, তাহলে ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি পেল এফ ভর ঝুলিয়ে দেওয়ার জন্য। তাহলে তারটার দৈর্ঘ্য বরাবর এই নিচের দিকে, এই আমি বলতে পারি এই বরাবর, আসলে ছবিটা এরকম আঁকা উচিত আমাদের,
যে এরকম যদি একটা এল দৈর্ঘ্যের একটা তার হয়ে থাকে, তাহলে আমি নিচের দিকে এফ ভর ঝুলিয়ে দিলাম, তাহলে এর হচ্ছে সামান্য একটু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, এবং নিচের দিকে এখানে আমি বলছি এফ জি কাজ করছে, আর এটার প্রস্থচ্ছেদ এই। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন, পীড়ন মানে আসলে চাপকেই বোঝায়। চাপ মানে আমরা যদি বল বাই ক্ষেত্রফল, তাহলে এখানে বল কত কাজ করছে দেখতেই পাচ্ছ এফ জি, এবং এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে বিকৃতি মানে কি, যে আগে যা দৈর্ঘ্য ছিল তাতে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। তাহলে প্রথমে আমার দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, তাতে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো ভর ঝোলানোর জন্য ছোট হাতের এল, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল লিখতে পারি। এবার এদের দুজনের যে রেশিও, সেটাকে আমরা ইয়গ গুণাঙ্ক বলছি। ওয়াই সমান কি, যে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন আমার এফ জি বাই এ, আর অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এল বাই এল। তাহলে এখান থেকে কি লিখতে পারছি, যে এফ জি বাই এ ইন্টু এল বাই এল। তাহলে এখান থেকে লিখে যাবে এফ জি, এটা বড় হাতের এল, তাহলে এফ জি এল বাই এ এল। দেখো এফ জি এল বাই এ এল, তাহলে এটাই হয়ে গেল ইয়গ গুণাঙ্কের রাশিমালা। পরের প্রশ্ন ছিল যে গাণিতিক রূপ সহ বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো। তো দেখে নিবে এখানে বার্নৌলির উপপাদ্য কি বলছে না, তরলের যদি ধারারেখ প্রবাহ হয়, ওই তরলের বিভিন্ন অংশে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি যে সম্পর্ক, এই নিয়ে বিজ্ঞানী বার্নৌলি একটা উপপাদ্য দিয়েছিলেন। বলছে যে আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো প্রস্থচ্ছেদে তরলের প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তির সমষ্টি ধ্রুবক, হাফ রো ভি স্কোয়ার। রো জিএইচ আর পি সমান ধ্রুবক। রো দিয়ে এবার ভাগ করে দেওয়া হলো, হাফ ভি স্কোয়ার জিএইচ পি বাই রো সমান ধ্রুবক। এটি গাণিতিক রূপ। এই সমীকরণটাকে যদি জি দিয়ে ভাগ করে, তাহলে ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ পি বাই রো জি সমান ধ্রুবক। তাহলে এগুলোকে এক একটাকে বলা হয় বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ। তাহলে এটা হয়ে যাবে কি, ধারেক প্রবাহের ক্ষেত্রে সেটা ধ্রুবক হবে। নেক্সট বলেছে 50 মিটার উচ্চ জলস্তম্ভের চাপ নির্ণয় করো। জলের ঘনত্ব দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, যে পি সমান আমরা পড়েছি রো জি এইচ, এটা পড়েছি। তাহলে এখানে উচ্চতা হচ্ছে আমাদের, রো এর ভ্যালু কত, এটা জলের ঘনত্ব হয় 1000, জি এর ভ্যালু হচ্ছে 9.8, এবং উচ্চতা দেওয়া আছে 50, রো জি এইচ। তাহলে এখান থেকে পাবো এত পাস্কাল। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। তাহলে 4, 9, চারটা জিরো। নেক্সট বলেছে বীজ ক্যালাসন কি, একটা কঠিন এরোসলের উদাহরণ দাও। তাহলে একটা কঠিন এরোসলের উদাহরণ কি হতে পারে, তাহলে একটা কঠিন এরোসলের উদাহরণ কিন্তু হতে পারে ধোঁয়া, ধোঁয়া বলতে পারি। আর বীজ ক্যালাসন জিনিসটা কি দেখে নেওয়া যাক। দেখো বীজ ক্যালাসন হচ্ছে কি, অনেক ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণকে শীতল করলেও ক্যালাস গঠন হয় না। এই অবস্থায় এই কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ছোট ক্যালাস যদি যুক্ত করা হয়, তাহলে যে ক্যালাস গঠিত হয় তাকেই বলে বীজ ক্যালাস, এবং এই প্রক্রিয়াকেই বলা হবে বীজ ক্যালাসন। পরের প্রশ্ন আছে যে 250 ml জলে 20 গ্রাম NaOH দ্রবীভূত করলে দ্রবণের মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এখানে মোল পার লিটার মানে মোল বের করে দিতে হবে। তাহলে মোল 20 গ্রাম NaOH সমান কত লিখতে পারি, 20/40। 40 কোথা থেকে পেলাম না, NaOH এর ক্ষেত্রে হিসাব করো, 11 Na 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, কত হচ্ছে 40 হচ্ছে। তাহলে গৃহীত ওজন বাই আণবিক ওজন, তাহলে কত আসছে এখান থেকে, এটা 0.5। এবার মাত্রা নির্ণয় করতে হবে। মাত্রা নির্ণয় করতে গেলে তাহলে মোল পার লিটার এত এমএল সমান কত লিটার, না 0.5 মোল সংখ্যাকে 0.25 দিয়ে ভাগ করলে, তাহলে 250 ml সমান 0.25 লিটার। তাহলে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে আসবে কত, 2 মোল পার লিটার হবে এটার অ্যান্সার। বাইরের থেকে কোনো যদি আমরা দ্রাব যোগ না করি, তাহলে কোনো অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে, তাহলে উষ্ণতা যদি বাড়াই, তাহলে উষ্ণতা বাড়িয়ে করা যেতে পারে, উষ্ণতা বাড়িয়ে দ্রাবককে বাষ্পীভূত করে। মোলার আয়তন কাকে বলা হবে, তাহলে মোলার আয়তন বলতে আমরা কি বুঝি না, তাহলে কোনো পদার্থের 1 মোলের যে আয়তন হবে তাকেই কিন্তু আমরা মোলার আয়তন বলতে পারি। তাহলে এটা লিখছি না, তাহলে 1 মোলের আয়তনকে আমরা কি বলতে পারি, মোলার আয়তন বলে। NaCl এর আণবিক ভর 58.5, এটা সঠিক নয় কেন,
দেখে নাও উত্তরটা কেন সঠিক নয়। দেখো আয়নীয় যৌগ যেহেতু NaCl একটা কি আয়নীয় যৌগ, এটা জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে আমরা জানি Na+Cl- গঠন করে। তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রকৃত অণুর কিন্তু কোনো অস্তিত্ব থাকে না, আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর পদটি ব্যবহার করা হয়। যেহেতু NaCl একটা আয়নীয় যৌগ এবং সোডিয়াম ক্লোরাইডে ক্লাসে Na+ আয়ন Cl- আয়ন ঘনকের আকারে সীমাবদ্ধ, তাই একটি Na+ কে ঘিরে 6টি Cl- এবং একটি Cl- কে ঘিরে 6টি Na+ থাকে। তাই NaCl এর ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয়। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5 না বলে বলা উচিত সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন 58.5। পরের প্রশ্ন আছে যে অ্যাসিড বৃষ্টি কি এবং অ্যাসিড বৃষ্টির কারণ একটি উভধর্মী অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইড এটা কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে অ্যাসিড বৃষ্টি কি এর কারণ কি? দেখো অম্ল বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে পিএইচ এর মান আমরা যদি 7-এর নিচে, তাহলে অর্থাৎ কি 5.6 এর নিচে নেমে গেলে সেটা অম্লত্ব বৃদ্ধি পায়, সেই বৃষ্টিকে অম্ল বৃষ্টি বলে। কারণটা কি? না গাড়ির ধোঁয়া, তাপবিদ্যুৎ কেন্দ্র, তৈল শোধনাগার থেকে SO2, NO2 এর মতো আম্লিক যে সমস্ত গ্যাসীয় অক্সাইডগুলি বায়ুর সঙ্গে মিশছে। বৃষ্টির সময় বিদ্যুতের যখন স্ফুলিঙ্গ হচ্ছে তখন নাইট্রোজেন আর SO2 বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? নাইট্রোজেন অক্সিজেন NO2, আর SO2 যদি যুক্ত হয় SO3 তে পরিণত হবে। এবং বৃষ্টির জলে এই অ্যাসিড যখন গ্যাসগুলি যখন দ্রবীভূত হয়ে যাবে তাহলে HNO2, HNO3, H2SO4 ইত্যাদি গঠন করবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তৈরি হবে। এবং বাতাসে উপস্থিত CO2 জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিডগুলি শিশির, তুষার বা বৃষ্টির জলে মিশে পিএইচ এর মান নামিয়ে দেয় এবং অম্ল বৃষ্টি সৃষ্টি করে। পরের প্রশ্ন বলেছে যে একটি ছাত্রের ভর 50 কেজি, সে সিঁড়ির 45টি ধাপ 9 সেকেন্ডে উপরে ওঠে এবং প্রত্যেকটি ধাপের উচ্চতা 15 সেমি। ছাত্রের ক্ষমতা জিজ্ঞেস করেছে। জি এর ভ্যালু 10 দেওয়া আছে। বল প্রযুক্ত হলেও কোন ক্ষেত্রে কোনো কার্য হয় না? এটা আরেকটা প্রশ্ন। তাহলে কি হবে? যখন সরণ, কি হবে? বলের অভিমুখে হবে না, বলের অভিমুখে হয় না, তখন কি হয়? কার্য হয় না। অথবা বলতে পারি যখন সরণ শূন্য হয়, সরণ শূন্য হয়। এবার এই অঙ্কটা একটা ছাত্রের ভর দেওয়া আছে, 45টা ধাপ 9 সেকেন্ডে উপরে উঠছে এবং 15 সেমি উচ্চতা। তো দেখে নেওয়া যাক ক্ষমতা কত ছাত্রটার। তাহলে আমাকে এখানে দেওয়া আছে যে ছাত্রটার ভর 45 কেজি। সরি, ছাত্রটার ভর দেওয়া আছে 50 কেজি, 50 কেজি, 45টি ধাপ আছে, 45টি ধাপ আছে, ধাপের উচ্চতা আছে 15 সেমি করে, আর টাইম লাগছে কত? 9 সেকেন্ড। এগুলো আমাদের দেওয়া আছে। তাহলে আমি হিসাব করে নিই যে সে কতটা উচ্চতা উঠতে হচ্ছে, তাহলে মোট উচ্চতা কত হচ্ছে। তাহলে এক একটা ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার, তাহলে 45টা ধাপের উচ্চতা কত? 45 ইন্টু সেন্টিমিটারটাকে যদি মিটারে করি 0.15 মিটার, তাহলে কত আসছে না 6.75 মিটার। এবার এখানে আমাকে ক্ষমতা বার করতে হবে। তাহলে ক্ষমতা পি সমান লেখা হয়ে থাকে কার্য বাই সময়, বা কাজ করার হারকেই ক্ষমতা বলা হয় থাকে। তাহলে ক্ষমতা পি সমান, তাহলে কার্য, এখানে যে কার্যটা হবে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছে তাহলে স্থিতি শক্তি সঞ্চয় করছে, স্টোর করছে, তাহলে কার্যের জায়গায় আমি বসাতে পারি mgh বাই হচ্ছে টি। তাহলে দেখো এখানে ছেলেটার ভর ছিল 50 ইন্টু অভিকর্ষজকরণের মান দেওয়া আছে 10 এবং আমার হাইট উঠছে 6.75 এবং এটাও করতে আমার সময় লাগছে 9 সেকেন্ড। তাহলে এখানে যদি কাটাকাটি করা হয় তাহলে এখানে আসবে আমার কত? 100। তাহলে দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল হলো, 9 দিয়ে এটা কেটে গেল, 9 7 63, 9 5 45। তাহলে 5 × 75 যদি করা হয় তাহলে আসবে আমাদের 300, 5 5 25, 5 7 35, 36 37। তাহলে ছেলেটার যে ক্ষমতা সেটা হচ্ছে 375 ওয়াট। তাহলে এই গেল আমাদের 10 নম্বর যে সেট তার সম্পূর্ণ সমাধান।